বন্ধুরা, এর আগে ফুড এসআই 2019-এর দুটো ক্লাস করে দিচ্ছি। সেখানে 50 থেকে 74 পর্যন্ত কোশ্চেনগুলো উত্তর আমি বলে দিয়েছি। আজকে ফুড এসআই 2019-এ 3 নাম্বার ক্লাস করব। তো চলো ক্লাসটা শুরু করা যাক। দেখো যে কোশ্চেনটা দেওয়া আছে, এক্স 1 কিমি অতিক্রম করে 8 মিনিট 40 সেকেন্ড সময়ে এবং ওয়াই একই দূরত্ব অতিক্রম করে 10 মিনিটে এক্স ওয়াইকে কত দূরত্বে পরাজিত করলো। খুবই ইন্টারেস্টিং কোশ্চেন। পুরো কোশ্চেনটা কনসেপ্টের উপর বেস করে তৈরি করা হয়েছে। তো চলো কোশ্চেনটা অ্যান্সার করে নেওয়া যাক। তো এখানে দেখো, এক্স অতিক্রম করছে কত মিনিট সময়ে? 8 মিনিট 40 সেকেন্ড সময়ে, ঠিক আছে। তো 8 মিনিট 40 সেকেন্ড মানে কি? 848 480 আর 40-এ 520 সেকেন্ড সময়ে, ঠিক আছে। ওয়াই অতিক্রম করছে কত সময়ে? 10 মিনিটে। 10 মিনিট মানে 600 সেকেন্ড, ঠিক আছে। 10 মিনিট মানে হচ্ছে 600 সেকেন্ড, ঠিক আছে। 1 মিনিট মানে 60 সেকেন্ড। তাহলে এক্স অতিক্রম করছে 520 সেকেন্ডে, ওয়াই অতিক্রম করছে 600 সেকেন্ডে, ঠিক আছে। একই দূরত্ব। দূরত্বটা কতটা? দূরত্ব হচ্ছে 1 কিলোমিটার, ঠিক আছে। দূরত্বটা কি? দূর হচ্ছে 1 কিমি দূরত্ব এক্স অতিক্রম করছে 520 সেকেন্ডে, 1 কিমি দূরত্ব ওয়াই অতিক্রম করছে 600 সেকেন্ডে, ঠিক আছে। দূরত্বটা একই। তো এখানে সময়ের গ্যাপটা কত? সময়ের গ্যাপটা হচ্ছে দেখো 80 সেকেন্ড, ঠিক আছে। 80 সেকেন্ড হচ্ছে সময়ের গ্যাপ। মানে এই 80 সেকেন্ড সময়ে ওয়াই যতটা দূরত্ব অতিক্রম করছে সেইটা হচ্ছে ওদের ব্যবধানটা, ঠিক আছে। তো ওয়াই 600 সেকেন্ডে অতিক্রম করে যদি 1 কিমি মানে 1000 মিটার, ঠিক আছে। তাহলে 80 সেকেন্ড সময়ে কত অতিক্রম করবে? 80 সেকেন্ড সময়ে 1000 গুণিত 80 ডিভাইড বাই 600। এই শূন্য শূন্য কাটলো, এই শূন্য কাটলো, 2 4-এ 2 3-এ, তাহলে 400 বাই 3 এত মিটার, ঠিক আছে। 1000 মিটার করেছি তাহলে মিটারে। তো এটা করলে কত হবে? 133.13 মিটার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য আমি একটু আরও ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। দেখো, তো এটা হচ্ছে তো মনে করো 1 কিমি দূরত্ব, ঠিক আছে। এই 1 কিমি দূরত্ব এক্সের সময় লাগছে কত? 8 মিনিট 40 সেকেন্ড, ঠিক আছে। এই একই দূরত্ব অতিক্রম করছে ওয়াই কত সময় লাগছে? 10 মিনিট। 10 মিনিট মানে 600 সেকেন্ড, ঠিক আছে। তো এরপর দেখো, এই 1 কিমি দূরত্ব এক্স অতিক্রম করতে সময় লাগছে 8 মিনিট 40 সেকেন্ড, ওয়াই অতিক্রম করতে সময় লাগছে 10 মিনিট, ঠিক আছে। এই একই দূরত্ব। তাহলে ওয়াই এই 8 মিনিট 40 সেকেন্ড সময়ে এরকম কোনো একটা জায়গায় যাবে, এরকম একটা জায়গায় যাবে, ঠিক আছে, তাই না। পুরো দূরত্ব যদি 10 মিনিট লাগে, তাহলে 8 মিনিট 40 সেকেন্ডে ওয়াই এরকম একটা জায়গায় যাবে। তাহলে আমাদের দূরত্বের পার্থক্যটা কতটা? দূরত্বের পার্থক্য হচ্ছে এই এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা হচ্ছে আমাদের এই যে অ্যান্সারটা যেটা বেরোলো সেটা। তো আমাদেরকে এই ডিস্টেন্সটাই বার করতে বলেছে। তো এই ডিস্টেন্সটা অতিক্রম করতে ওয়াইয়ের কত সময় লাগছে? এই যে 80 সেকেন্ড সময়। এই দূরত্ব অতিক্রম করতে সময় লাগছে ওয়াই 80 সেকেন্ড সময়। আমাদের এই দূরত্বটা বার করতে বলেছে। তখন তো তোমার এক্স এই পজিশনে পৌঁছে গেছে আর ওয়াই থাকছে এইখানে, ঠিক আছে, তাই না। তো আমাদের বলছে কত দূরত্বে পরাজিত করলো, তাহলে এই দূরত্বটা আমাদেরকে বার করতে বলেছে, ঠিক আছে। এটা 80 সেকেন্ডে যতটা দূরত্ব অতিক্রম করছে সেটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। দেখো নেক্সট যে কোশ্চেনটা দেওয়া আছে, ঘড়িতে 4:40 PM এর সময় ঘন্টা ও মিনিটের কাঁটা কত ডিগ্রি কোণ তৈরি করবে। তো তোমাদেরকে যখন ক্লক রিজনিং পড়াচ্ছিলাম এই টাইপের কোশ্চেন করে দিয়েছি। সূত্রটা কি বলেছিলাম? সূত্র ছিল 30 গুণিত ঘন্টা বিযুক্ত মিনিট ডিভাইড বাই 5। এটা ব্র্যাকেটের মধ্যে থাকবে যুক্ত মিনিট বাই 2, ঠিক আছে। এটাই ছিল সূত্র।
এরপর ঘন্টার জায়গায় ঘন্টাটা মানটা বসিয়ে দাও, মিনিটের জায়গায় মিনিটের মান বসিয়ে দাও। তো 4টা 40 মানে কি, 4টা 40 মানে ঘন্টা কাটাটা চার 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 হবে, আর 40টা হবে মিনিটের কাটা। ঠিক আছে, এটা হবে ঘন্টার কাটা, এটা হবে মিনিটের কাটা। তো এই মানগুলো বসিয়ে দাও। 30 গণিত ঘন্টার মানটা কত 4, বিযুক্ত মিনিটের মানটা কত 40 মিনিট, তো 40/5 যুক্ত 40/2, 5 8টে। ঠিক আছে, 30 গণিত -4 2 20 +20, তো পাচ্ছি -120 যুক্ত 20 সমান -100। তো এখানে মাইনাসটা নেগলিজিবল হয়ে যাবে, আমাদের অ্যান্সার কত হবে 100 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। ঠিক আছে, দেখো এই মাইনাসটা হতো না যদি তুমি একটা ক্যালকুলেশন করতে, যদি যখন মিনিটের কাটাটা বেশি মান থাকবে তো মিনিটের কাটাটা এধারে লিখে দেবে, ঘন্টার কাটাটা এধারে লিখে দেবে, তাহলে এই মাইনাসটা হবে না। কিন্তু এইসব করতে তোমাদেরকে একটা সত্যই আমি বলেছিলাম, কারণ যাতে তোমাদেরকে এই যে মাইনাসটা আসবে সেটা সবসময় নেগলিজিবল ধরবে। ঠিক আছে, দেখো নেক্সট যে কোশ্চেনটা দেওয়া আছে, একজন দোকানদার তার খরিদ্দারদের 10% ডিসকাউন্ট দিয়েও ক্রয় মূল্যের উপর 20% লাভ করলো। যে পণ্যের ক্রয় মূল্য 450 টাকা তার ধার্য মূল্য কত? তো এখানে দেখো তিনটে জিনিসের কথা বলেছে। ঠিক আছে, একটা হচ্ছে ধার্য মূল্য, একটা হচ্ছে ক্রয় মূল্য, একটা হচ্ছে বিক্রয় মূল্য। ঠিক আছে, তো আমি তিনটে জিনিস লিখছি। মার্কড প্রাইস মানে হচ্ছে ধার্য মূল্য, কস্ট প্রাইস মানে হচ্ছে ক্রয় মূল্য, আর সেলিং প্রাইস মানে হচ্ছে বিক্রয় মূল্য। ঠিক আছে, তো এখানে দেখো দেওয়া আছে যে পণ্যের ক্রয় মূল্য 450 টাকা, ক্রয় মূল্য মানে কস্ট প্রাইসটা 450 টাকা দেওয়া আছে। ঠিক আছে, এরপর হচ্ছে ক্রয় মূল্যের উপর 20% লাভ করলো। তো ক্রয় মূল্য 450 টাকায় এরপর 20% লাভ করলো মানে কি, মানে 100 টাকা যদি ক্রয় মূল্য হয় 120 টাকা হচ্ছে বিক্রয় মূল্য। তো 100 টাকা যদি ক্রয় মূল্য হয় আর 120 টাকা যদি বিক্রয় মূল্য হয়, তো 450 টাকা যখন ক্রয় মূল্য, বিক্রয় মূল্যটা কত হবে 450 গুণিত 120/100। এই 0 0 করলে এই 0 0 কাটলো, 12 5 60 0, হাত থেকে 6, 12 4 48 আর 6 যোগ করলে 54, 540 টাকা। তাহলে 540 টাকাটা কি, এটা হচ্ছে সেলিং প্রাইস মানে হচ্ছে বিক্রয় মূল্য। এরপর বলেছে খরিদ্দারদের 10% ডিসকাউন্ট দেও। ঠিক আছে, তো 10% ডিসকাউন্ট দেওয়া মানে কি, 10% ডিসকাউন্ট দিয়ে এত টাকায় সে বিক্রি করেছে। ঠিক আছে, 10% ডিসকাউন্ট দিয়ে সে এত টাকায় বিক্রি করেছে মানে কি, মানে 100 টাকার 10% ডিসকাউন্ট দিচ্ছে মানে কি 90 টাকায় সে বিক্রি করছে, তাই না? 10% ডিসকাউন্ট মানে কি 100 টাকা যদি ধার্য মূল্য থাকে সে 90 টাকায় বিক্রি করছে। তাহলে আমরা এই প্রশ্ন আনসারে কী লিখতে পারি, 90% সমানিত এই যে 540, এটা 90% সমানিত 540। আমাদেরকে তাহলে বার করতে হবে ধার্য মূল্য কত। তো ধার্য মূল্য মানে কি 100%। তো 90% সমান যদি 540 হয় তাহলে 100% সমান কত হবে 540/90 গুণিত 100। তো এই 0 0 কাটলো, 9 6 600 টাকা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পারলে? তো মার্ক প্রাইস বা ধার্য মূল্য কত, ধার্য মূল্য হচ্ছে 600 টাকা। দেখো নেক্সট যে কোশ্চেনটা দেওয়া আছে, কোন ক্ষুদ্রতম সংখ্যা 1057-এর সঙ্গে যোগ করতে হবে যাতে যোগফলটি সম্পূর্ণভাবে 23 দ্বারা বিভাজ্য হবে। খুবই সহজ কোশ্চেন, খুবই সহজভাবে করতে পারবো। তো 23 দিয়ে ভাগ করবো আমরা কাকে, 1057কে। ঠিক আছে, তো ভাগ করলে হচ্ছে 23, 4 5 92। ঠিক আছে, কত হচ্ছে 3 1 137। 23 5 পাবো, 5 3 15, 5 5 10 11 115। কত অবশিষ্ট থাকছে, এখানে 2 এখানে 2। দেখো এখানে অবশিষ্ট থাকছে কত 22। তো 22 অবশিষ্ট থাকছে, এটা যদি 23 হয়ে যেত তাহলে দেখো 23 দিয়ে সম্পূর্ণভাবে বিভাজ্য হয়ে যেত। তাহলে এটার সঙ্গে যদি আমরা 1 যোগ করে দিই তাহলে তো 23 হয়ে যাবে।
মানে পুরো সংখ্যাটার সঙ্গে যদি 1 যোগ করে দিই তাহলে দেখো পুরোপুরি বিভাজ্য হয়ে যাবে। তাহলে অ্যান্সার কী হবে? 1 যোগ করে দিতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা দেওয়া আছে -11 এবং 11 মধ্যবর্তী কতগুলি সংখ্যা 2 বা 3-এর গুণিতক। তো আমাদের -11 থেকে 11 পর্যন্ত যে +11 পর্যন্ত যতগুলি সংখ্যা আছে 2 বা 3-এর গুণিতক সেগুলি আমাদেরকে বার করতে বলেছে। ঠিক আছে, তো -11 আগের সংখ্যাটা কত? -10, সেটা দেখো 2-এর গুণিতক, সেরকম পাচ্ছি কত? -9, -8, 7টা হবে না, -6, 5 হবে না, -4, -3, -2, এগুলো দেখো 2 বা 3-এর গুণিতক। ঠিক আছে, সেরকমভাবে মাইনাসগুলো যেরকম পেলাম, ঠিক আছে, সেরকম প্লাসগুলো তো গুণিতক হবে। তাহলে 10ও পাবো, 9, 8, 6, 4, 3, 2। তাহলে কটা সংখ্যা হচ্ছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 7, এদেরও 7টা, এদেরও 7টা, মানে 14টা হচ্ছে। কিন্তু 14টা অ্যান্সার হবে না। কেন বলো তো? দেখো এই যে -11 থেকে +11 যখন যাচ্ছি, -2-এর পরে 1 আসবে, তাই না? -1 আসবে, -1-এর পর কত আসবে? এখানে 0 আসবে, 0 তো আসবে, মানে এখানে -2 পাচ্ছি, 0 দিয়ে তো +2 পাবো। ঠিক আছে, যেগুলো গুণিতকগুলো লিখছি আমি। ঠিক আছে, তাহলে 0 সংখ্যাটা দেখো এখানে কাউন্ট করিনি। তাহলে 14টা আর 0টা নিয়ে +1টা, মানে টোটাল সংখ্যা হবে 15টা। তাহলে গুণিতকের সংখ্যা কত? 15। দেখো নেক্সট যে কোশ্চেনটা দেওয়া আছে, একটি শ্রেণীকে এ ও বি দুটি সেকশনে ভাগ করা হলো। এ সেকশনের 20টি ছাত্রের পাসের হার 80% এবং বি সেকশনে 30টি ছাত্রের পাসের হার 70%। উভয় সেকশনে পাসের হার কত? তো এ সেকশনে কটা ছাত্র আছে? 20টি ছাত্রের পাসের হার হচ্ছে 80%। ঠিক আছে, তো 20টি ছাত্র পাসের হার যদি 80% হয়, 0 0 0 0, মানে এটা এ সেকশনে 6টি ছাত্র পাস করেছে। সেরকম বি সেকশনে পাসের হার কত? পাসের হার হচ্ছে 30টি ছাত্রের 70%। 30 গুণিত 70/100, 0 0 0 0, মানে 21টা ছাত্র পাস করেছে। তাহলে এ সেকশনে 16টা, বি সেকশনে 21টা ছাত্র পাস করেছে। তাহলে মোট পাস করেছে কত? 16 যুক্ত 21 সমান কটা? 37টা। এই যে 37টা ছাত্র পাস করেছে, কজন ছাত্রের মধ্যে? এ সেকশনে 20 আর বি সেকশনে 30, মানে হচ্ছে 50 জন ছাত্রের মধ্যে 37 জন পাস করেছে। আমাদেরকে বার করতে বলেছে কি? উভয় সেকশনে পাসের হার কত %। ঠিক আছে, তো 50 জনের মধ্যে যদি 37 জন পাস করে, 100 জনের মধ্যে কজন পাস করবে? 50 দুগুণে 100, তাহলে 37 দুগুণে কত? 74 হয়ে যাবে। 74% হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, 100 জনের মধ্যে যেটা পাস করতে সেটা আমাদের বার করতে বলেছে। তো 50 জনের যদি 37 হয়, 50 দুগুণে 100, 37 দুগুণে 74, 74% হচ্ছে আমাদের উত্তর। দেখো নেক্সট যে অঙ্কটা দেওয়া আছে, কোন ক্ষুদ্রতম সংখ্যাটিকে যখন 4, 6, 8 এবং 9 দ্বারা ভাগ করা হয় প্রতিবার 0 অবশিষ্ট থাকে, এবং যখন 13 দ্বারা ভাগ করা হয় প্রতি ক্ষেত্রে 7 অবশিষ্ট থাকে। তো এখানে দেখো প্রথমে কি বলেছে? 4, 6, 8, 9 দ্বারা ভাগ করা হয় প্রতি ক্ষেত্রে 0 অবশিষ্ট থাকে। মানে কি 4, 6, 8, 9-এর লসাগু হলেই তো সেটা প্রতি ক্ষেত্রে 0 অবশিষ্ট থাকবে। তো আমরা 4, 6, 8, 9-এর আমরা লসাগু নির্ণয় করব। ঠিক আছে, তো 4, 6, 8, 9 লসাগু 2 দুগুণে 2 3, 2 4, 9, আবার 2 দিয়ে 2 1, 3, 2 দুগুণে 2 9, 3 দিয়ে 3 1, 1, 2 3, 3 দুগুণে 6, 6 3 18, 18 দুগুণে 36, 36 দুগুণে 72। তাহলে লসাগু কত পাচ্ছি? লসাগু পাচ্ছি আমরা 72। ঠিক আছে, তো এই যে 72 সংখ্যাটিকে 4, 6, 8, 9 দিয়ে ভাগ করা প্রতি ক্ষেত্রে 0 অবশিষ্ট থাকবে। আমাদেরকে দেখতে হবে এটি সেকেন্ড ক্রাইটেরিয়াটা মেনটেন করছে কি না, মানে 13 দিয়ে ভাগ করলে 7 অবশিষ্ট থাকছে কি না। দেখো 13 দিয়ে ভাগ করো, 13 5 65, 72 থেকে 65 বিয়োগ করো, 7 অবশিষ্ট থেকে যাচ্ছে। ঠিক আছে, মানে 13 দিয়ে ভাগ করলেও 7 অবশিষ্ট থাকছে।
মানে 72 হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, ওটা আরেকভাবে করতে পারা যায়, সেটা কি হচ্ছে অপশন টেস্ট। কীভাবে দেখো বলে দিচ্ছি। দেখো 144কে যদি আমরা 13 দিয়ে ভাগ করি, দেখো 7 অবশ্যই থাকছে না, ঠিক আছে, হবে না। 72কে যদি 13 দিয়ে ভাগ করি, 13 5 65, 7 অবশ্যই থাকছে, হয়ে যাবে। 36কে 13 2 26, 10, হবে না। 85কে 13 6 78, 7 অবশ্যই থাকছে, মানে হয় 72 নাহলে 85 অ্যান্সার হবে। কিন্তু দেখো 85টা আবার 4 6 8 9 দ্বারা ভাগ করা গেলেও শূন্য অবশ্যই থাকছে না। তাহলে অপশান টেস্ট দিয়ে আমরা খুব সহজেই বলতে পারি যে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো নেক্সট যে অঙ্কটা দেওয়া আছে, এক্স ওয়াই জেড 6000 টাকায় একটি কাজ করার জন্য চুক্তিবদ্ধ হলো। এক্স এবং ওয়াই এ করতে কাজটি 3/4 করলো, বাকি কাজটি জেড একা করলো। জেডের মজুরির টাকা কত হবে? তো এক্স আর ওয়াই দুজনে মিলে কাজটা করেছে কত? 3/4। আর জেড জেড বাকিটা কাজটা করেছে 3/4, বাকি কাজ মানে কি 1/4 জেড কাজটা করেছে। তো এক্স ওয়াই করছে 3/4, জেড করছে 1/4। এরপর যে 6000 টাকাটা আছে সেটা তারা মজুরি অনুপাতে ভাগ করে নেবে। তো এটার অনুপাত কত হবে? এটার অনুপাত হবে 3:1, তাই না? তাহলে মোট টাকা যদি 6000 টাকা হয়, মোট টাকা যদি 6000 টাকা হয় আর 3 + 1 যোগ করো 4 মানে হচ্ছে 6000 টাকা। তো 4 মানে যদি 6000 টাকা হয়, 1 মানে কত হবে? 1500 টাকা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, 1 ডজন জোড়া মোজার তালিকা মূল্য 80 টাকা, যা 10% ডিসকাউন্টে পাওয়া যায়। 24 টাকায় কয় জোড়া মোজা ক্রয় করা যাবে? তো এখানে দেখো 1 ডজন জোড়া মোজার ক্রয় মূল্যটা দেওয়া আছে 80 টাকা, যা 10% ডিসকাউন্টে পাওয়া যায়। তো 80 টাকা 10% মানে কি 100% মানে হচ্ছে 80 টাকা। তো 80 টাকা যদি আমরা 10% বার করি, 80 টাকা 10% মানে কি 8 টাকা। তো 80 টাকায় 8 টাকা ডিসকাউন্ট দিচ্ছে, তাহলে মূল্যটা কত? 80 বিযুক্ত 8 মানে 72 টাকা। তো 1 ডজন যে জোড়া মোজা বলেছে সেটা কিনছে কত? 72 টাকায়। আর আমাদেরকে বার করতে বলেছি 24 টাকা কয় জোড়া মোজা ক্রয় করা যাবে। তো 72 টাকা পাচ্ছে কটা? 12টা। ঠিক আছে, 1 ডজন মানে 12টা। তো এক আর কত বলেছি? 24 টাকায়। 24 টাকা কটা পাবে? 12 × 24 / 72, 12 6 6 4 মানে 4। দেখো এই টাইপের অঙ্ক সরলীকরণের ভিডিওতে আগে অনেকবারই করেছি, তোমরা যারা দেখে থাকবে খুব সহজেই করতে পারবে। কোটা 999 হয়েছে? 1 2 3 4 5 6টা। তো 999কে প্রথমে আমাদেরকে 6 দিয়ে গুণ করে দিতে হবে। ঠিক আছে, যটা 999 আছে তোকে 6 দিয়ে গুণ করতে হবে। যুক্ত কি হবে? এই 1-এর সাথ যুক্ত 2-এর সাথ যুক্ত 3-এর সাথ যুক্ত 4-এর সাথ যুক্ত 5-এর সাথ যুক্ত 6-এর সাথ। ঠিক আছে, তো একবারেই আমরা 7 লসাগু করে দিচ্ছি। 1 যুক্ত 2 যুক্ত 3 যুক্ত 4 যুক্ত 5 যুক্ত 6। তো 999কে 6 দিয়ে গুণ করে 6 9 54, 4 হাতে থেকে 5, 6 9 54 5 59, 9 হাতে থেকে 5, 6 9 54 5 59, এটা পাচ্ছি। আর এটা পাবো 6 বাচ্চা 11 4 15 3 18 19 20 21, 21/7 পাচ্ছি। 7 3 5994 সাথে 3 যোগ করলে 5997, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো এর একটা খুবই সহজ কোশ্চেন দেওয়া আছে। অনিত একটি বাইসাইকেল 3200 টাকায় ক্রয় করলে সে সাইকেলটি 240 টাকা লোকসানে বিক্রি করলো। কত টাকা মূল্যে সে সাইকেলটি বিক্রি করলো? সে কিনেছিল কত টাকায়? 3200 টাকায়। এরপর সে কত টাকা লোকসানে বিক্রি করলো? 240 টাকা লোকসানে বিক্রি করলো। ঠিক আছে, তো 3200 থেকে যদি 240 বিয়োগ দিই, অত টাকায় সে বিক্রি করেছে। তো 0 6 হাত থেকে 1 9 থেকে 2960 টাকায় সে বিক্রি করলো। 3200 টাকায় কিনি 2960 টাকায় বিক্রি করলে দেখো 240 টাকা তার লোকসান হচ্ছে, তাই না? দেখো নেক্সট যে কোশ্চেনটা দেওয়া আছে, গোপাল একটি সেলফোন ক্রয় করে সেটি রামকে 10% লাভে বিক্রি করলো। তারপর রাম সেই ফোনটি 10% লোকসানে গোপালকে বিক্রি করতে চাইলো। যদি গোপাল এই শর্তে রাজি হয় তাহলে গোপালের লাভ বা লোকসান কী হবে এবং হলে কত হবে? খুবই ইন্টারেস্টিং কোশ্চেন। কীভাবে করবে? তো প্রথমে ধরে নিচ্ছি সেলফোনটার মূল্য হচ্ছে 100 টাকা। ঠিক আছে, সেলফোনটার মূল্য কত? 100 টাকা ধরে নিলাম। ঠিক আছে, এটা হচ্ছে মূল্য সেলফোনটার। এরপর কী করেছে?
গোপাল সেটি রামকে 10% লাভে বিক্রি করলো। তো গোপাল যদি 100 টাকায় 10% লাভ, মানে কি 100 টাকায় 10 টাকা লাভ করেছে, তাহলে বিক্রি করছে কত টাকায়? 100 যুক্ত 10 মানে 110 টাকায় বিক্রি করছে। ঠিক আছে, এটা কে বিক্রি করছে? গোপাল। তো গোপাল যেটা বিক্রি করছে সেটাই রাম কিনছে, মানে এই টাকাটা হচ্ছে গোপালের বিক্রয় মূল্য আর রামের ক্রয় মূল্য। এটা কি রামের ক্রয় মূল্য, এটা হচ্ছে গোপালের বিক্রয় মূল্য। ঠিক আছে, গোপাল বিক্রি করছে 110 টাকায় আর রাম কিনছে 110 টাকায়। ঠিক আছে, নেক্সটে পড়ো। তারপর রাম সেই পণ্যটি 10% লোকসানে গোপালকে বিক্রি করতে চাইলো। তো 10% লোকসান মানে কি 100 টাকায় 10 টাকা লোকসান। তাহলে 100 টাকায় যদি 10 টাকা লোকসান হয়, তাহলে বিক্রি করছে ক টাকায়? 90 টাকায়। তাহলে 110 টাকায় কত হবে? 110 গুণিত 90/100। 100 টাকায় 10 টাকা লোকসান করছে, 90 টাকায় বিক্রি করছে। তাহলে 110 টাকায় বিক্রি করলে কত টাকা বিক্রি করবে? 0 কাটা গেল, 0 কাটা গেল, মানে 99 টাকায় সে বিক্রি করবে। 100 টাকায় যদি 10% লস হয়, 110 টাকায় যখন বিক্রি করবে 99 টাকায় বিক্রি করবে। এই যে 99 টাকা, এটাকে বিক্রি করছে রাম, বিক্রি করছে রামের বিক্রয় মূল্য, আর এটা হচ্ছে গোপালের ক্রয় মূল্য। ঠিক আছে, রাম বিক্রি করছে গোপালের ক্রয় মূল্য। ঠিক আছে, তো ফোনটার দাম ছিল 100 টাকা, গোপাল কিনছে ওটা 99 টাকায়। তাহলে মোটের ওপর তার কি লাভ না লোকসান হলো? তো মোটের ওপর 100 বিযুক্ত 99 মানে তার 1% লাভ হলো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আজকের ক্লাস যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দেবে।